ডক্টর ইউনূস সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে। যে কালকে আমাদের মিটিং এর পরে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, কারণ আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে। ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সে অবস্থাতে তিনি দেশ থেকে চলে গেলে বা পদত্যাগ করলে কি হতে পারে? বিএনপি ক্ষমতায় বসবেন, নাকি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসবেন, নাকি এনসিপি ক্ষমতায় বসবেন, নাকি দেশের একটি করুণ পরিস্থিতি তৈরি হবে? প্রিয় চলুন এ বিষয়ে কথা বলার আগে আমরা দুটি বক্তব্য শুনবো, তারপরে থাকছে এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরো দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। হ্যাঁ, আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। হ্যাঁ, কাজে এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। এখন কিছু কিছু গুরু দায়িত্ব তো আছে, সেগুলো পালনের সাথেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। তো উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা ওনার থেকেই শুনবেন। চাপ মানে কি, ধরেন প্রত্যাশার একটা কোনো চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। ম্যাস পিপলকে একই ইনফরমেশন, যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। আমরা দায়িত্ব পালন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তো অনেক দূর এগিয়েছি। আমরা রিফর্ম কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপরে রাজনৈতিক ঐক্য করার প্রক্রিয়াটা শুরু হয়েছে, সকল রাজনৈতিক দল সেখানে পার্টিসিপেট করছে। এটা কি পারা না? এটা তো পারা। আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে, সেটাও একটা পারা। আরেকটা হচ্ছে বিচার, ট্রাইব্যুনাল একটা ছিল, এখন দুইটা হয়েছে, আগামীকাল থেকে ট্রায়ালের আনুষ্ঠানিক পর্যায়ে শুরু হবে, কিন্তু জিনিসগুলো স্মুথ যেতে হবে, এইগুলোতে যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা না আসে, সেটা প্রথম থেকেই আমাদের একটা আহ্বান ছিল। এখন এই কাজগুলো আমরা। সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন মানে তিনি পদত্যাগের কথা ভাবছেন, এই কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে
সাক্ষাৎ করে নাহিদ ইসলাম এনসিপি এবং সাবেক ছাত্রনেতা, তিনি সাবেক উপদেষ্টাও ছিলেন, তিনি জানিয়েছেন যে পদত্যাগের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। আমরা গিয়েছিলাম স্যারকে বোঝাতে যে তার এই অবস্থায় চলে যাওয়া উচিত হবে না। কোন অবস্থায় চলে যাওয়া উচিত হবে না, কেন বোঝাতে গিয়েছিলেন, নিশ্চয়ই এখন প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলামকে ডক্টর ইউনূস বলেছেন যে এই অবস্থায় আমাকে রাখা হয়েছে, আমি কোনো কাজ করতে পারছি না, কাজ না করতে পারলে থেকে কি লাভ। এইটা নিয়ে সারাদিন একটা গুঞ্জন ছিল। গুঞ্জনের সূত্রপাত হয়েছে কখন? যখন সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টারা ছিলেন, সচিবরাও ছিলেন। সচিবরা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাদবাকিদের কাছে মতামত জানতে চান যে এই অবস্থায় আমার চলে যাওয়া উচিত কিনা। তখন সংবাদপত্রের তথ্য অনুযায়ী 4 জন উপদেষ্টা মত দেন যে ঠিক আছে, যদি কাজ না করতে পারা যায় তাহলে থেকে কি লাভ, আপনি চলে গেলে আমরাও চলে যাব। বাদবাকিরা বলেন যে আপনি এখনই সিদ্ধান্ত নিয়েন না। সমকাল একটি হেডলাইন করেছে যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগ আলোচনা। সেখানে তারা বিস্তারিত লিখতে যে বলেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, নানা পক্ষের প্রতিবন্ধকতা, রাজনৈতিক দলগুলোর অসহযোগিতায় সরকার কাজ করতে পারছে না। এই অবস্থায় সরকারে থাকা উচিত কিনা এ বিষয়ে উপদেষ্টাদের দ্রুত মতামত জানাতে বলেছেন ডক্টর ইউনূস। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে তার সাথে যমুনায় দেখা করে পদত্যাগ না করতে অনুরোধ জানিয়েছেন ছাত্রনেতারা। যেই ছাত্রনেতার কথা আমি একটু আগে বললাম, নাহিদ ইসলাম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে। 3 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার 2 কর্মকর্তা এবং ছাত্রনেতারা সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা 11টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক হওয়ার কথা ছিল। আগের রাতে প্রধান উপদেষ্টা এই বৈঠক 1 ঘন্টা এগিয়ে আনেন, অর্থাৎ 11টার পরিবর্তে সকাল 10টায় এগিয়ে আনেন। বৈঠক সূত্র সমকালকে জানিয়েছে 1 ঘন্টা নিয়মিত সভা হয় এবং সচিবরা বেরিয়ে যান। শুধু উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। 4 ঘন্টা চলে অনির্ধারিত এই বৈঠক। 2 জন উপদেষ্টা সমকালকে জানান, প্রধান উপদেষ্টা শুরুতেই বলেন আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না, নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, কিন্তু যেই পরিস্থিতি তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভাবনা ক্ষীণ, নিয়ন্ত্রিত নির্বাচনের দায় নিতে চাই না। সমকাল লিখেছে উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর অবিশ্বাস করায় ডক্টর ইউনূস হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, বারবার বলে আসছি ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, জুনের একদিন পরেও ক্ষমতায় থাকবো না, কিন্তু নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয়কেও নির্বাচন ইস্যু করে তোলা হচ্ছে। বিএনপি নেতাদের অনেকেই গত কয়েক মাস ধরে খোলাখুলি অভিযোগ করেছেন ক্ষমতা দীর্ঘায়িত করতে, নির্বাচন বিলম্বিত করতে চাইছে সরকারের কেউ কেউ। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ব্যবস্থাপনার কাজ বিদেশি কোম্পানিকে দেওয়ার আলোচনাকেও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন কয়েক নেতা। এতে ক্ষুব্ধ ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের বৈঠকে বলেন, এমন একটি আবহ তৈরি করা হয়েছে যেন আমি দেশ বিক্রি করে দিচ্ছি, এমন অপবাদ নিয়ে থাকতে চাই না। তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে জাতির উদ্দেশ্যে ভাষণ তৈরি করতে বলেন। বৈঠকের সূত্র জানায়, এই সময় অন্তত 4 জন উপদেষ্টা একমত পোষণ করে বলেন তারাও অপবাদ নিয়ে থাকতে চান না। অন্য উপদেষ্টারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসায় সরকারের দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি। এই অস্থিতিশীল সময়ে সরকার বিদায় নিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, এই দায় ইউনূসকে নিতে হবে। তখন ইউনূস উপদেষ্টাদের শনিবারের মধ্যে মতামত দিতে বলেন উপদেষ্টারাই ঠিক করবেন সরকারে থাকবে কি না। তবে একজন উপদেষ্টা সমকালকে বলেছেন, শনিবারের মধ্যে নয়, দ্রুত মতামত দিতে বলেছেন প্রধান উপদেষ্টা, অর্থাৎ দ্রুত, শনিবারের মধ্যে নয়, দ্রুত। তো এটা নিয়ে বোঝাই যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং সমকালের যে প্রতিবেদন এবং আরও একজন সাংবাদিক নাজমুল ইসলাম তার স্ট্যাটাসে যেটা লিখেছেন, সেখানে এই দুটো বক্তব্য এক করলে দেখা যায় যে ডক্টর ইউনূস মোটামুটি চাপ অনুভব করেছেন এবং চাপ অনুভব করছেন, এবং এই চাপ অনুভব করতে গিয়ে তিনি কিছুটা নির্বাচন কেন্দ্রিক যে তাড়াহুড়া সেটার প্রতি দোষারোপ করেছেন। এই ঘটনার পরে আমরা দেখছি যে ছাত্র নেতাদের মধ্যে এবং উপদেষ্টা পরিষদের ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের কথাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটি স্ট্যাটাস লিখেছেন, বাল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ অর্থাৎ উত্তরপাড়া
এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপটেড টেম্পোরারিলি। আপনারা এটার পার্ট না, কিন্তু আপনারা মনে করছেন যে এটা আপনাদের সহযোগী। আপনাদের না আছে, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না। আর কি স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্ট বোধহয় এদেশের ভাগ্য। একেবারে নিশ্চিত হতাশা তিনি ব্যক্ত করেছেন যে, এবং দোষারোপ করেছেন উত্তরপাড়া, দোষারোপ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের চাল এবং দিল্লির তথাকথিত তারা যেভাবে ভাবতে চায়, তারা যেভাবে ভাবানতে চায় মানুষকে, দিল্লির ষড়যন্ত্র। মাহফুজ আলম স্ট্যাটাস দিয়ে বলেছেন যে বিভাজনের দায় আমারও কিছুটা আছে, আমার কথাবার্তায় কাজকর্মে যদি জুলাই ঐক্য বিনষ্ট হয় সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং একদিনও যদি সময় পান তিনি সেই একদিন কিভাবে ঐক্য তৈরি করা যায় সেটার পেছনে কাজ করবেন বলে জানিয়েছেন। ছাত্রনেতাদের অধিকাংশই তারা লিখছেন যে লেটস ডু এ স্টার্ট, আবার শুরু করি চলুন। হাসনাত আবদুল্লাহ লিখেছেন যে মাথা গরম করে না, এই অবস্থায় কিভাবে ঐক্য মত তৈরি করা যায় এবং মানুষকে আবার একশোতায় বিনিশিতায় গাঁথা যায় সেটার কথা তিনি বলেছেন। বিএনপি নেতা ইশরাক, তার যে মেয়র পদকে কেন্দ্র করে সরকার তাকে শপথ নিতে দিচ্ছে না, এই অভিযোগকে কেন্দ্র করে যে যমুনায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন, দুই উপদেষ্টাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে বলেছিলেন, তিনি সেটা প্রত্যাহার করেছেন মির্জা ফখরুল ইসলামের আহ্বানে এবং বলছেন যে আমরা সরকারকে সময় দিতে চাই, 48 ঘন্টা তাদের কার্যক্রম দেখতে চাই। তো বোঝাই যাচ্ছে যে 21 মে বাংলাদেশে একটি সুনামি হয়ে গিয়েছে এবং সেই সুনামির রেশ কোথায় যেয়ে ঠেকবে আমরা জানি না। চলতি কথায় আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে পদত্যাগ কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটা গুঞ্জন না, এটা একটা বাস্তব, এটার ভিত্তি আছে। অনেকেই প্রশ্ন করতে পারবেন যে এখন ডক্টর ইউনূস চলে গেলে ভবিষ্যৎ কি হবে, ডক্টর ইউনূস চলে গেলে আমরা খাদে পড়ে যাব কিনা। দেখুন, আমার অনেক কথা আছে, আমি অনেক কথা বলতে চাই, এই লম্বা আলোচনা করতে হবে, আমি লম্বা আলোচনা করব। সেটা হলো এই অবস্থায়, আজকের এই অবস্থায় আসার জন্য ডক্টর ইউনূসের খামখেয়ালি এবং স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক সরকার পরিচালনা কতখানি দায়ী। একজন ব্যক্তির নিয়োগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নিয়োগ কিভাবে পুরা ডক্টর ইউনূসের সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে এবং তার সরকারের এই যে 5 বছর হাইপ শেষমেশ পদত্যাগে যে ঠেকেছে, এইসবই আলোচনা আমি করব। একটু পরপর আমি ভিডিও ছাড়বো, আমার সাথে থাকবেন। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস দুদিন সে পদত্যাগ করে তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে বিএনপি রয়েছে বা বিভিন্ন দল রয়েছে সবার জন্য কিন্তু একটি ক্ষতির কারণ হবে বা সবাই কিন্তু আতঙ্কে থাকবে এবং আওয়ামী লীগ কিন্তু এই সুযোগটি কাজে লাগাবে, তারা কিন্তু সুযোগ হাতছাড়া করবে না। অর্থাৎ তারা বেশ অনেক দিন যাবৎ কিন্তু একটি সুযোগ খুঁজছিলেন বা একটি আন্দোলনের ইস্যু খুঁজছিলেন। এখন যেহেতু এই সরকার নির্বাচন দেওয়ার আগেই তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ ডক্টর ইউনূস যেহেতু সরকার প্রধান, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যদি পদত্যাগ করেন তাহলে কিন্তু এই যে এই সরকারের যে বর্তমান যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন সবাই কিন্তু এলোমেলো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে কি হবে, সরাসরি কিন্তু সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেবে এবং সেনাপ্রধান যখন ক্ষমতা নেবে তখন কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হতে বা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ থেকে আবার তারা পুনর্বাসন হওয়া, এগুলো কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ দেখবেন দাবদুব একদম শেখ হাসিনা এসে বাংলাদেশকে আবার তিনি ঘেরাও করে ফেলেছেন এবং চতুর্দিকে ভারত তো আছেই, শেখ হাসিনার সাপোর্ট, সেই হিসেবে কিন্তু ভারতকে নিয়ে তিনি কিন্তু তার আসনে বসে যাবেন। অর্থাৎ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা
বেশি পরিমাণ চাপ দিচ্ছেন বা তাদেরকে সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, বিশেষ করে বিএনপি আন্দোলন করছেন, আপনাদের আন্দোলন বন্ধ করেন এবং আপনারাও কিন্তু সবচেয়ে বেশি বড় সমস্যায় পড়বেন। যারা সমস্যা পড়বে বিএনপি কিন্তু সমস্যায় পড়ে যাবে, তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে না। আমি মনে করি এই সরকার নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত এই সরকারকে টিকিয়ে রাখা সকল রাজনৈতিক দলের উচিত। যদি এই ভুলটি আমরা করি তাহলে এই ভুলের যে একটি খেসারত এটি কিন্তু দেওয়াটা কঠিন হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।